প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সরকারের অনুদান পাওয়া সিনেমার উপর স্বভাবতই সবার আগ্রহ একটু কম থাকে, কিন্তু সেই ধারা ভেঙে দিয়েছিল গত ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর ৩০২ সিনেমাটি। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি এই ঈদে চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। তো চলুন প্রিয় দর্শক, দেখে আসা যাক মোশাররফ করিম অভিনীত এই চক্কর সিনেমাতে আমাদের জন্য কি রহস্য অপেক্ষা করছে। এমনিতে নামটা চক্কর ৩০২ দেখে বোঝাই যায় এখানে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ নং ধারার কেসের তদন্ত চলবে, অর্থাৎ হত্যা মামলা সংক্রান্ত কোনো কেসের গল্পই হবে সিনেমার কাহিনী। প্রথমেই ২৫ বছর আগের একটা ঘটনা আমরা দেখতে পাই। কয়েকজন বন্ধু নদীতে সাঁতার কাটছিল। সবাই উঠে যাবার পরেও একজন গভীর পানিতে সাঁতার কাটার জন্য এগুচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তারই বয়সী আরেকটি ছেলে তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। এই হত্যাকাণ্ডের পর ছেলেটি গ্রাম থেকে পালিয়ে যায়। তো এরপর ২৫ বছর কেটে যায়। আমরা দেখতে পাই আরও একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাদমান নামের এক যুবক। কেসটা ইনভেস্টিগেট করতে যায় ডিবি ইন্সপেক্টর মইনুল এবং সাব ইন্সপেক্টর সাজিদ। ক্রাইম সিনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সাদমান নামের এক যুবক। বাড়িওয়ালার কাছ থেকে জানা যায় সাদমান এবং একটি মেয়ে স্বামী স্ত্রী পরিচয়ে এই বাসায় ভাড়া নিয়ে থাকত। ঘটনার রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির শব্দে কেউ এই ঘর থেকে কোনো শব্দ শুনতে পায়নি। ঘটনাস্থলে অন্য পুলিশরা ভাবতে থাকে এটা হয়তো পার্টি শেষে বন্ধু বান্ধবদের মধ্যে হঠাৎ হয়ে যাওয়া কোনো ঝগড়ার পরিণতি। কিন্তু মইনুল সন্দেহ করে এটা একটা প্ল্যান্ড মার্ডার। তা না হলে লাশের আশেপাশে রক্তে মাত্র একটা পায়ের ছাপ থাকতো না। বন্ধু বান্ধবদের মধ্যে মারামারিতে সাদমান মারা গেলে ধস্তাধস্তির আরও কিছু চিহ্ন থাকত। ঘটনাস্থলে সাদমানের মোবাইল পাওয়া যায় না, তবে কিছু সিগারেটের বাট পাওয়া যায়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে সাদমানের বাবা নেই। তার মা নীলা আহমেদ একটা এনজিওতে চাকরি করেন। গত ৪ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৪ দিন পর মূলত লাশের গা থেকে গন্ধ বের হওয়া শুরু করলে প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। সাদমানের ফোন নাম্বারটি বন্ধ, তবে সেখানকার কল রেকর্ড দেখে পুলিশ লিমা নামের একটা মেয়ের খোঁজ পেয়েছিল, যে ছিল সাদমানের গার্লফ্রেন্ড। লিমা অবশ্য কয়েকদিন নিজের বান্ধবীর বাসায় লুকিয়ে থেকে ঢাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তার মোবাইলের লোকেশন ট্র্যাক করে রেল স্টেশন থেকে আটক করে লিমাকে। ইন্সপেক্টর মইনুল একজন সৎ পুলিশ অফিসার। ব্যক্তিজীবনে স্ত্রী, কন্যা এবং খিটখিটে মেজাজের মায়ের সঙ্গে তিনি থাকেন। স্ত্রীর অনেক শখ আহ্লাদ তিনি মেটাতে পারেন না, তবে দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য প্রায়ই শিমুল গাছের মূল জাতীয় খাবার খেয়ে থাকেন তিনি। বাসা থেকে অফিসে ফিরেই তিনি লিমাকে জেরা করা শুরু করেন। সেদিন তারা ৩ জন একসঙ্গে বাড়ির পাশে একটা লেকের পাড়ে বসে মাদক সেবন করছিলেন। লিমা আর সাদমানের সঙ্গে ছিল তাদের বন্ধু রায়ান চৌধুরী। রায়ান বিখ্যাত অভিনেতা এবং সুপারস্টার হাসান চৌধুরীর একমাত্র ছেলে। রায়ানের টাকা দিয়েই মূলত সাদমান তাদের জন্য মাদক কিনত। রায়ানের টাকা দিয়েই তারা এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল একসাথে পার্টি করার জন্য। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সাদমান আর লিমা গাড়ি থেকে বের হয় বৃষ্টিতে ভেজার জন্য। রায়ান সাদমানের বাসায় যায় মাদক আনতে, কিন্তু গিয়ে দেখে সাদমানের বাসায় অবশিষ্ট কিছুই নেই। রায়ানের টাকা দিয়ে কেনা মাদক সাদমান এভাবে ওকে ছাড়াই একা খেয়ে ফেলবে, এটা রায়ান মানতে পারে না। ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তারা একে অপরের বাবা মাকে নিয়ে গালাগালি করতে থাকলে হাতাহাতিও শুরু হয়ে যায়। সাদমান একসময় রাগ করে ফ্ল্যাটে চলে যায়। লিমা থামানোর চেষ্টা করলেও রায়ানের রাগ কমে না এবং সেও সাদমানকে শায়েস্তা করতে তার ফ্ল্যাটে যায়। তার কিছু সময় পরেই রায়ান বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়, আর এরপর লিমা সাদমানের বাসায় যেয়ে সাদমানের রক্তাক্ত লাশ দেখতে পায়। তারপর ভয়ে লিমা সেখান থেকে পালিয়ে যায়। লিমার জবানবন্দির উপর ভিত্তি করে ডিবি টিম হাসান চৌধুরীর বাসায় ঝটিকা অভিযান চালায়। রায়ানকে তারা গ্রেফতার করে। রায়ানের রুমে তার ড্রয়ারে বিভিন্ন ধরনের মাদকের আলামত খুঁজে পাওয়া যায়। এছাড়াও একজোড়া রক্ত লেগে থাকা জুতা এবং সবচেয়ে বড় আলামত হিসাবে একটা রক্তাক্ত ছুরি তারা খুঁজে পায় রায়ানের গাড়ির গ্লোভ বক্সে। রায়ানের বাবা যেমন ছিলেন বিখ্যাত অভিনেতা, তেমনি তার মা জেবিন চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত ব্যারিস্টার। তারা তাদের ছেলের গ্রেফতারের খবর শুনে থানায় ছুটে আসেন। তবে তাদের আচরণে আমরা বুঝতে পারি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছিল।
এবং রায়ান তাদের কাউকেই পছন্দ করছিল না। সাদমান হত্যা মামলাটি আদালতে ওঠে। সাদমানের মাকে সাংবাদিকরা ঘিরে ধরলে বিব্রতকর পরিস্থিতি থেকে তাকে সরিয়ে নেন সাদমানের মায়ের বন্ধু ব্যবসায়ী মিজান। আদালত অবশ্য রায়ানকে জামিন না দিয়ে রিমান্ডে পাঠায়। রিমান্ডে অবশ্য সাদমান হত্যার সাথে সে জড়িত নয় বলে দাবি করে রায়ান চৌধুরী। রায়ানের মা জেবিনের কাছেও তার ছেলে খুনি এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সে সাদমানের মা নীলার সঙ্গে দেখা করতে যায় মামলাটি উঠিয়ে নেয়ার অনুরোধ করতে। তবে সেখানে মিজানের উপস্থিতিতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে জেবিন সেখান থেকে চলে আসে। মিজান ধরে নেয় হয়তো হাসান চৌধুরী তার ক্ষমতা ব্যবহার করে মামলাটির গতি প্রকৃতি বদলে দিতে পারে। তাই সে লোকজন নিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন করে রায়ানের ফাঁসির দাবিতে। অন্যদিকে রায়ানের বাবা বিষয়টাকে অত গুরুত্ব দিচ্ছিলেন না। তাকে আমরা দেখতে পাই নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে। আমরা বুঝতে পারি এই বিষয়টা নিয়েই তার এবং তার স্ত্রী জেবিন চৌধুরীর মধ্যে সমস্যা বিদ্যমান। ইন্সপেক্টর মইনুল রায়ানকে জিজ্ঞাসাবাদ শেষে নীলা আহমেদের বাসায় আসে। নীলা জানতো তার ছেলে মাদকাসক্ত, তবে সে ছেলেকে কন্ট্রোল করতে পারত না। সাদমানের ঘর তল্লাশি করে সে মিজান সাহেবের সঙ্গে দেখা করতে যায়। মিজান সাহেব অবশ্য অকপটে স্বীকার করেন যে স্কুল লাইফ থেকেই তিনি নীলাকে ভালোবাসতেন। তবে নীলার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে বন্ধুর মতোই নীলার পাশে থাকত। নীলার স্বামীর মৃত্যুর পর তারা আরও ক্লোজ হয়। স্বভাবতই নিজের মায়ের বন্ধুকে সাদমান সহজভাবে নিত না, তাই সাদমানের উপস্থিতিতে মিজান তাদের বাসায় যেত না কখনোই। এর মধ্যে ফরেন্সিক থেকে রিপোর্ট আসে রায়ানের গাড়িতে যে রক্তাক্ত ছুরি পাওয়া গেছে সেটা দিয়েই সাদমানকে হত্যা করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনাস্থলে পাওয়া ডানহিল সিগারেটের বাটেও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। সাদমানের শরীরে যে ক্ষতটা তৈরি করা হয়েছে সেটা প্রায় 6 ইঞ্চি গভীর। মানুষের শরীরে ছুরি দিয়ে এত গভীর ক্ষত করা কোনো সাধারণ মানুষের কাজ হবার কথা না। এখান থেকেই মইনুলের মনে হতে থাকে হয়তো হত্যাকাণ্ডটা রায়ান সংঘটিত করেনি। নেশাগ্রস্ত অবস্থায় কারো গ্লাভস পরে হত্যা করার কথা না। তবে আদালতে রায়ানের বিরুদ্ধে সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকায় তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়। এসব নিয়েই আদালত চত্বরে জেবিন নীলাকে অকথ্য ভাষায় আক্রমণ করে। আসলে নীলা আর তার বন্ধু মিজানকে নিয়ে বাজারে অনেক কথা প্রচলিত আছে। প্রেম করতে গিয়ে নিজের ছেলেকে রায়ানের টাকা দিয়ে নেশা করতে পাঠাতো বলে নীলাকে ব্লেম করে জেবিন। মইনুল কেসটার আরও ডিপ ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তারা সাদমানের বাসায় জামিল কুরিয়ার সার্ভিসের একটা প্যাকেট পেয়েছিল, সেখানে খোঁজ নেয় সাজিদ। এছাড়াও সাদমানের যে ফ্ল্যাটে খুন হয়েছিল তার আশেপাশের বাড়িগুলোর সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করতে থাকে পুলিশ। সেখানে তারা সন্দেহভাজন একটা মাইক্রো দেখতে পায়। এই গাড়িটা রায়ান আসার আগে থেকেই সাদমানের বাসার সামনে দাঁড়িয়েছিল। সাদমানকে ঝগড়া করে বাসায় ঢুকতে দেখে গাড়ি থেকে 3 জন লোক বের হয়ে সাদমানের পেছনে পেছনে বাড়িতে ঢোকে। এরপর রায়ান সাদমানের ফ্ল্যাটে ঢোকার আগেই বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর রায়ান সাদমানের ফ্ল্যাটে যায় এবং অল্প কিছুক্ষণ থেকেই বের হয়ে আসে। রায়ানের পেছনে পেছনে সেই মাইক্রোটা অনেক দূর যায় এবং তারপর আলাদা হয়ে একটা ফিলিং স্টেশন থেকে ফুয়েল লোড করে বসিলার দিকে চলে যায়। সেই সিসিটিভি ফুটেজে একজনের চেহারা আইডেন্টিফাই করা গেছে। তার নাম পিচ্চি লিটন, পেশায় একজন মাদকের ডিলার। পিচ্চি লিটনকে ধরার জন্য মইনুল টিম নিয়ে তার এক সোর্সের সাহায্য নিয়ে একটা বস্তিতে রেইড দেয়। সেখানে দুর্দান্ত এক চেজিং এর পর পিচ্চি লিটনকে তারা গ্রেফতার করে। কিন্তু দুর্ভাগ্য মইনুলের, পিচ্চি লিটন কিছু বলার আগেই দূর থেকে কে বা কারা গুলি করে তাকে হত্যা করে। এদিকে হাসান চৌধুরী মইনুলকে টাকা দিয়ে বাগে আনার কথা ভাবছিল। সে মইনুলকে শুটিং সেটে ডেকে বিদেশে ট্যুর সহ অনেক টাকা অফার করে। বিনিময়ে রায়ানকে জামিন করানোর ব্যবস্থা করতে হবে। তবে মইনুল এসব অফারে রাজি হয় না। তবে জেবিন চৌধুরী ছিল ঠিক হাসানের বিপরীত। হাসানের স্ত্রী জেবিন নিজের ভুল বুঝতে পারে। সেদিন আদালত চত্বরে বাজে ব্যবহারের জন্য মাফ চাইতে সে নীলার বাসায় যায়। সবকিছু ভুলে দুইজন মা তাদের ছেলেদের অতীতের সুখ স্মৃতি নিয়ে গল্পে মেতে ওঠে। জেবিন জানায় যদি সত্যি তার ছেলে খুনি হয়ে থাকে তাহলে সে চাইবে রায়ানের যেন ফাঁসি হয়। এদিকে পিচ্চি লিটনের মোবাইল অ্যানালাইসিস করে দেখা যায় সাদমানের গার্লফ্রেন্ড লিমার সঙ্গে লিটনের যোগাযোগ ছিল, অর্থাৎ লিমা এই ব্যাপারটা গোপন করে গেছে। অন্যদিকে তার ফোনে রায়ানের বাবা হাসান চৌধুরীর সঙ্গে একটা ছবিও দেখতে পাই। সেই ছবিতে হাসান চৌধুরীর পাশে আমরা নতুন এক চরিত্রকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তার নাম ছিল গন্ডার বাবু। আন্ডারওয়ার্ল্ডের একজন শীর্ষ সন্ত্রাসী তিনি। এ ব্যাপারে হাসানকে জিজ্ঞাসাবাদ করলে অবশ্য হাসান জানায় প্রতিদিন অনেক ভক্তই তার সঙ্গে ছবি তুলতে আসে। এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই, তবে ওই লোকগুলোর কথা তার মনে আছে। বাবু তার সঙ্গে কথা বলতে এসেছিল একটা সিনেমা বানানোর ব্যাপারে। তবে মইনুল লক্ষ্য করে হাসান চৌধুরীও ডানহিল কোম্পানির সিগারেট খায়। মার্ডার সিনে তারা ডানহিলের একটা সিগারেট পেয়েছিল।
তবে সাদমানকে যদি হাসান সাহেব হত্যা করে থাকে সেক্ষেত্রে ছুরিটা কেন তার ছেলের গাড়িতে রেখে যাবে সেটাও একটা প্রশ্ন। বাবা হয়ে নিশ্চয়ই সে তার ছেলেকে ফাঁসাতে চাইবে না, তার মানে এখানে অন্য কোনো রহস্য আছে। মইনুল গন্ডারবাবুর বাড়িতে যায়। সেখানে থাকে তার স্ত্রী রুনা এবং অসুস্থ পিতা। পিতা মইনুলকে তার ছেলের বন্ধু ভাবে এবং তার সঙ্গে একসাথে বসে ভাত খায়। বাবু স্বভাবতই তার বাড়িতে থাকে না। আমরা দেখতে পাই সে তার আস্তানায় সেই পুলিশের সোর্সকে উঠিয়ে এনেছে যে পিচ্চি লিটনের খোঁজ এনে দিয়েছিল পুলিশকে। পরে সেই সোর্সকে গন্ডারবাবু গুলি করে হত্যা করে। লিটনের ব্যাপারে মিথ্যা কথা বলায় লিমাকে সন্দেহ করা শুরু করে মইনুল। সে ভেবেছিল হয়তো রায়ানের সঙ্গে লিমার সম্পর্ক হয়ে গিয়েছিল, যার কারণে তারা দুজন মিলে প্ল্যান করে সাদমানকে হত্যা করেছে। সে লিমার সব মেডিকেল রিপোর্ট টেস্ট করে দেখতে পায় কিছুদিন আগে রায়ানের সঙ্গে হাসপাতালে গিয়ে লিমা অ্যাবর্শন করিয়েছে। তবে লিমাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় রায়ানের সঙ্গে গেলেও বাচ্চাটা ছিল সাদমানের। রায়ান তাকে সাহায্য করেছিল মাত্র। আর সাদমান মাঝে মাঝে লিমার মোবাইল থেকে লিটনের কাছে ফোন দিয়ে মাদক কিনত। তার সঙ্গে লিটনের সরাসরি কোনো যোগাযোগ ছিল না। এদিকে আমরা দেখতে পাই আসলে সেদিন লেক পারে রায়ানের সঙ্গে মারামারির সময় সাদমানের মোবাইলটা লেকের পারে পড়ে গিয়েছিল। এজন্যই এতদিন মোবাইলটা খুঁজে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের অনেকদিন পর সেই মোবাইলটা খুঁজে পায় এক লোক। সেই মোবাইলটা অন করার পরেই নাম্বার ট্রেস করে পুলিশ। সেই মোবাইলটা সিজ করে নেয় তারা। এদিকে সাজিদ জানতে পারে সাদমানের বাসায় যেই জামিল কুরিয়ারের প্যাকেট পাওয়া গিয়েছিল সেই কোম্পানির অন্যতম মালিক ছিল গন্ডারবাবু। গন্ডারবাবুর মূলত ছিল মাদকের ব্যবসা। মইনুল খবর পায় সদরঘাটের উপর একটা ভাসমান লঞ্চে আজকে বাবুর সঙ্গে একটা ডিল হবার কথা কারো। সে একটা নৌকায় করে একাই চলে যায় সেই লঞ্চে। অন্যদিকে তার টিমের অন্য সদস্যরা জ্যামে আটকে যায়। গন্ডারবাবু নাচ গান শেষে মইনুলকে একা পেয়ে আটকে ফেলে। মইনুলের সাথে তার কোনো বিরোধ নেই বলে তাকে ভালোই ভালোই চলে যেতে বলে বাবু। কিন্তু মইনুল তার প্রশ্নের উত্তর চায়, ফলে তাকে বাবুর বাহিনীর হাতে তীব্র মারধরের শিকার হতে হয়। আহত অবস্থায় মইনুলকে উদ্ধার করে সাজিদ। তবে মইনুল হাসপাতালে না গিয়ে কুল নিয়ে বাসায় যায়, কারণ আজ তার 13তম বিবাহ বার্ষিকী। এর মধ্যে নীলা ছেলের শোকে অসুস্থ হয়ে পড়ে। তার খোঁজ খবর নিয়ে হাসপাতালে ভর্তি করে জেবিন চৌধুরী। তাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিকে সেই জামিল কুরিয়ার সার্ভিসের একটা কাভার্ড ভ্যানের পিছু নিয়ে একটা পরিত্যক্ত সন্দেহজনক বাড়ি আবিষ্কার করে সাজিদ। সেখানে দেয়াল টপকে ঢুকে যা দেখতে পায় সেটা দেখে সাজিদের পিলে চমকে যায়। দ্রুত সে মইনুলকে ফোন করে, কিন্তু মইনুল তখন বউ শাশুড়ির ঝগড়া থামাতে ব্যস্ত ছিল। মইনুল যখন ফোন ধরে তখন সাজিদ কিছু বলার আগেই কেউ একজন তাকে গুলি করে হত্যা করে। সাজিদের মৃত্যু মইনুলকে অনেক বেশি ধাক্কা দেয়। ইতিমধ্যেই সেই জামিল কুরিয়ার সার্ভিসের সব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে সেই পরিত্যক্ত বাড়ির সব আলামত নষ্ট করে ফেলে পালিয়েছে অপরাধীরা। এরই মধ্যে সাদমানের মোবাইলটা আনলক করে ফেলে পুলিশের সাইবার টিম। সেখানে হোয়াটসঅ্যাপে সেই বাড়ির ভেতরের কতগুলো ছবি দেখতে পায়। আসলে সাজিদ যেই বাড়িতে খুন হয়েছে সেই বাড়িটা একটা মাদকের ল্যাব, অর্থাৎ সেখানে নিষিদ্ধ মাদক তৈরি করা হয়। এবার মাইনুলের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সাদমানকে হত্যা করা হয়েছিল কারণ সাদমান সাজিদের মতো এই বাড়িটার খোঁজ পেয়ে গিয়েছিল। গন্ডারবাবু যার হয়ে কাজ করে সে শুধু মাদকের ডিলারই নয়, বরং সে মাদক তৈরিও করে থাকে। কয়েক বছর আগে এই একই ধরনের ক্রিস্টাল জাতীয় মাদক বানানোর জন্য বাংলাদেশের ওয়াল্টার হোয়াইট ডেইরি আসলামের নামে মামলা হয়েছিল। সেই কেসে গন্ডারবাবু এবং তার স্ত্রী রুনাও আসামি ছিল। সাজিদের মৃত্যু মইনুলকে বেপরোয়া করে ফেলে। সে গন্ডারবাবুর বাসায় আবারও রেইপ দেয়। তবে এবার আর সে কোনো ভালো ব্যবহার করে না, বরং সেখান থেকে উদ্ধার করে একটা টাকার বস্তা। গন্ডারবাবুকে ভয় দেখায় এই টাকা উদ্ধারের জন্য বাবুর স্ত্রী, অসুস্থ বাবা, বাচ্চা মেয়ে সবাইকে উঠিয়ে নিয়ে যেতে পারে সে। গন্ডারবাবু নিজের পরিবার বাঁচানোর জন্য মইনুলকে সাহায্য করতে রাজি হয়। একটা গ্রামের ঠিকানা দেয় তাকে। মইনুল সেই ঠিকানায় যায়। আর এই জায়গাটা হলো সেই জায়গাটা যেখানে 25 বছর আগে সেই কিশোরটা তার বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে পালিয়ে গিয়েছিল। আমাদের সাদমানের হত্যাকারীও সেই একই ব্যক্তি। তার বাবার সাথে কথা বলে সেই লোকটির আসল নাম জেনে যায় মইনুল। মইনুল বুঝতে পারে সেই মাদক বানানোর কারিগর ডেইলি আসলাম এখন ভিন্ন পরিচয়ে বাস করছে সভ্য সমাজের সাথে। মইনুলের কাছে সব রহস্য স্পষ্ট, কিন্তু তার হাতে কোনো প্রমাণ নেই। এর মধ্যে সাদমানের মা নীলা বাড়ি থেকে চলে যায়। যাবার আগে জেবিনের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায় সে, যেখানে সে লিখে এক মা হয়ে অন্য মাকে সন্তান হারানোর কষ্ট দিতে চান না তিনি, তাই সব দাবি ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন গ্রামে। এদিকে হাসান সাহেবের ডিপ্রেশনের এক পর্যায়ে ডিনায়াল ফেজে চলে যান তিনি ভাবতে থাকেন যে তার কিছুই হয়নি। সে চাইলেই উপরমহলে ফোন করে তার ছেলেকে ছাড়িয়ে আনতে পারবেন। তবে তার গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে সেই সময়ে।
কারণ সে বুঝতে পারে এই মুহূর্তে হাসানকে সবচেয়ে বেশি প্রয়োজন তার পরিবারের, কিন্তু হাসান সবচেয়ে বেশি সময় দিচ্ছে তাকে। তাই সে হাসানের জীবন থেকে সরে যাবার সিদ্ধান্ত নেয়। হাসান দুঃস্বপ্ন দেখা শুরু করে, আর মইনুল মোটামুটি কেসটা ক্লোজ করে আনা শুরু করে। সেদিন সাদমান রায়ানের সঙ্গে মারামারি করার সময় মোবাইল লেকের পারে হারিয়ে ফেলেছিল। বাসায় গিয়ে যখন দেখে মোবাইলটা নেই, তখন বাসা থেকে বের হতে গেলে তার বাসায় প্রবেশ করে 3 জন লোক, পিচ্চি লিটন, গন্ডার বাবু এবং তৃতীয় একজন ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তিটি হত্যা করে সাদমানকে, আর চলে যাবার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটা রেখে যায় রায়ানের গাড়ির গ্লোভ বক্সে তাকে ফাঁসানোর জন্য। তার একটু পর রায়ান সাদমানের ফ্ল্যাটে গেলে রক্তে তার জুতার ছাপ লেগে যায়, ভয়ে পালিয়ে যায় সে। এদিকে নীলা গ্রামে তার বন্ধু মিজানের ফার্ম হাউসে চলে যায়। মিজান এতদিন পর তার বান্ধবীকে সব পিছুটানহীন অবস্থায় পেয়ে বিয়ের প্রস্তাব দেয়, আর ঠিক সে সময় সেই ফার্ম হাউসে চলে আসে ইন্সপেক্টর মইনুল এবং তার টিম। মইনুল নীলাকে চার্জ করে এবং জানায় নীলা মিজানকে বিয়ে করতে চেয়েছিল, তার পথের কাঁটা ছিল মাদকাসক্ত ছেলে সাদমান, তাই নিজের প্রেমের উপসংহার টানার জন্য নিজের ছেলেকে হত্যা করেছে নীলা। নীলাকে অপমান করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল মইনুল, এমনকি একসময় নীলাকে স্বীকার করানোর জন্য গলা চেপেও ধরে সে। এতক্ষণ সবকিছু চুপচাপ দেখলেও এবার মিজান বিস্ফোরিত হয়, স্বীকার করে ফেলে যে নীলা নয়, সেই আসল হত্যাকারী। আসলে ছোটবেলা থেকে নীলার প্রতি অবসেসড ছিল মিজান। নীলাকে ডিস্টার্ব করতে দেখে তার স্কুলের সহপাঠী সাইদুলকে পানিতে চুবিয়ে হত্যা করেছিল সে, আর এখন সাদমান নেশাগ্রস্ত হয়ে নীলাকে অত্যাচার করতে দেখে সাদমানকে হত্যা করেছে সে। তবে মইনুল এবার মিজানের আসল মুখোশ খুলে দেয়। নীলাকে ভালোবেসে নয়, বরং তার মাদক তৈরির কারখানা ফাঁস হয়ে যাবার ভয়ে সে সাদমানকে হত্যা করেছে। সাদমান একদিন পিচ্চি লিটনের পিছু নিয়ে সেই মাদক তৈরির ল্যাবটা দেখে ফেলে। সে তার মোবাইল থেকে সেই ল্যাবের ছবি তুলে ফেলে। সাদমান মোবাইলে তোলা সেই বাড়ির ভেতরের ছবিগুলো দিয়ে মিজানকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল, আর এর প্রতিশোধ নেয়ার জন্যই মিজান প্ল্যান করে সাদমানকে হত্যা করে। নীলাকে পেয়ে যাবার ব্যাপারটা ছিল তার জন্য বোনাস। আবার একইভাবে সাজিদ তার কারখানার খোঁজ পেয়ে যাওয়ায় তাকেও হত্যা করে মিজান। মিজান ইচ্ছে করেই সেই ছুরিটা রায়ানের গ্লোভ বক্সে রেখে দিয়েছিল যাতে রায়ানকে ফাঁসানো যায়। আসলে মিজানকে ধরার জন্য এই সবই ছিল মইনুলের প্ল্যান। বাবুর দেয়া ঠিকানায় গিয়ে সে দেখেছিল যে 25 বছর আগে গ্রাম থেকে পালানো সেই লোকের নাম মিজান। ঢাকায় এসে ডেইরি আসলাম ছদ্মনামে সে মাদকের ব্যবসা করে বড়লোক হয়। তবে ধরা পড়ার পরেও মিজানের দাম্ভিকতা কমে না। সে মাদকের ব্যবসা করে কোনো ভুল করেনি বলে ভাবতে থাকে। যারা মাদক নেয় তারা জেনে বুঝেই নেয়। সে কাউকে জোর করে মাদক ব্যবহার করায় না বলে নিজেকে নির্দোষ দাবি করে সে। এই পুরো প্ল্যানে মইনুলকে তথ্য দিয়ে সাহায্য করেছিল গন্ডার বাবু। এখন গন্ডার বাবুকে মিজানের সামনে নিয়ে আসা হয়। তবে মিজান ক্ষেপে যায় তার এতদিনের বিশ্বস্ত বাবুকে পুলিশকে সাহায্য করতে দেখে। বাবু অবশ্য মিজানকে আর সুযোগ দেয় না, গুলি করে শেষ করে দেয় তাকে। বাবু কেন মিজানকে হত্যা করলো সেই হিসাব মেলাতে পারে না মইনুল। বাবু অবশ্য বলেছিল এরকম ভদ্রলোকের মুখোশ পরা লোক তার একদম পছন্দ না। বাবু, রুনা দুইজনকেই গ্রেফতার করে পুলিশ। তবে তার অসুস্থ বাবা এবং মেয়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ইন্সপেক্টর মইনুল। রায়ানও জেল থেকে ছাড়া পেয়ে যায়। তার মা ব্যারিস্টার জেবিন ডিভোর্স দিয়ে দেয় তার স্বামী হাসান চৌধুরীকে। তবে তাতে রায়ানের এখন বিশেষ কিছু যায় আসে না। এতদিন সবার কাছে নিজের মাদক নেয়ার কারণ হিসাবে বর্ণনা করত তার বাবা মায়ের মধ্যকার ঝগড়া হওয়াকে, কিন্তু জেলে গিয়ে সে বুঝতে পেরেছে বাস্তবতা কতটা কঠিন। রায়ানকে জেবিন নীলার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে নীলা রায়ানকে পেয়ে যেন নিজের ছেলে সাদমানকে খুঁজে পায় রায়ানের মাঝে। তবে সিনেমার আরেক টুইস্ট শুরু হয় একদম শেষে গিয়ে। সম্ভবত এটা ছিল চক্কর পার্ট 2 আসার আগাম বার্তা। প্রাইভেট নাম্বার থেকে মইনুলকে ফোন করে আসল ডেইরি আসলাম ধন্যবাদ জানায়। আসলে মইনুল শুরু থেকেই ভেবে এসেছিল মিজানই ডেইরি আসলাম ছদ্মনাম নিয়ে মাদকের ব্যবসা করত, কিন্তু এখন আসল ডেইরি আসলাম মইনুলকে ফোন করে ধন্যবাদ জানায়, কারণ মইনুলের কারণে সে এখন আইনের খাতায় মৃত হয়ে গেছে। মইনুলও নিজের বোকামি বুঝতে পেরেছে। মিজান ডেইরি আসলাম ছদ্মনামে মাদকের ব্যবসা কন্ট্রোল করলেও আসল ডেইরি আসলাম থাকতো বিদেশে। মিজান ধরা পড়ে যাবার পর আসল ডেইরি আসলাম গন্ডার বাবুকে দিয়ে মিজানকে খুন করায়, যাতে তার পরিচয় সামনে না আসে। আর মইনুলও আদালতে মিজানকে ডেইরি আসলাম হিসাবে উপস্থাপন করে রিপোর্ট দিয়েছে। ফলে আইনের চোখে ডেইরি আসলাম মারা যাওয়ায় তার সমস্ত কেস বাতিল হয়ে গেছে। মইনুল বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, আর এখান থেকেই হয়তো চক্কর 2 এর প্লট তৈরি করা হবে। এই ছিল মোটামুটি চক্কর 302 এর কাহিনী সংক্ষেপ। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে মোশাররফ করিমের আরেকটা ঈদের ওয়েব সিরিজ সেটি রিভিউ করা হয়েছে, যেটির নাম ছিল বহিমিয়ান ঘোড়া। সেই ভিডিওতে আমাদের কিন্তু একটি ঈদ কন্টেস্ট চলমান রয়েছে, যেটি 30শে জুন পর্যন্ত থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে সেখানকার কুইজের উত্তর কমেন্ট করে জিতে নিতে পারেন
ঈদ কন্টেস্ট উপলক্ষে বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান তারা আর্ট ফর রিভিউ বাংলা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন এই কামনায় বিদায়।